নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে দ্বিতীয় চ্যাপ্টার লক্ষ্মীকান্ত বইয়ের এর আগের চ্যাপ্টারে আমরা কি দেখেছি? এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা কি পড়েছিলাম, যে বিভিন্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তারপরে হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট, বিভিন্ন মানে কি করে যে কনসেপ্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কী করে এলো সেইটা এর আগের চ্যাপ্টারে দেখেছি। এই চ্যাপ্টারে এবারে কি দেখব? এই চ্যাপ্টারে দেখব যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে এস্টাবলিশ হলো, কবে এস্টাবলিশ হয়েছিল? 1947 ক্যাবিনেট মিশন দ্বারা এস্টাবলিশ হয়েছিল। সেই এস্টাবলিশ হওয়ার সময় থেকে এনফোর্স কবে হয়েছিল আমাদের, যদি দেখি কনস্টিটিউশন এনফোর্স হয়েছিল 26 জানুয়ারি। ওকে, এটা এনফোর্স হয়েছিল। এই যে এনফোর্স হওয়া পর্যন্ত এর কি কাজ ছিল, কীভাবে কাজ করেছিল, কতগুলো কমিটি ছিল, সমস্ত কিছু এই ডিটেলসে মানে এই চ্যাপ্টার মধ্যে দেখব, মেকিং অফ দি কনস্টিটিউশন। ঠিক আছে। এবারে প্রথম তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো বানিয়েছিল, মানে আমাদের কনস্টিটিউয়েন্ট বানিয়েছিল কোথায়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য। এইটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে কিছু লোকের একটা কমিটি বলতে পারো, একটা বড়সড় কমিটি তুমি বলতে পারো, বড়সড় কমিটি। তখনকার দিনের যত নামী পার্সোনালিটি ছিল ইন্ডিয়ার, শুধুমাত্র এক্সেপ্ট গান্ধী, এক্সেপ্ট কে ছিল? এক্সেপ্ট ছিল গান্ধীজি। এক্সেপ্ট গান্ধী ছাড়া বাকি যত ফেমাস পার্সোনালিটি ছিল, ফেমাস বলতে পারো বা তার জ্ঞানী বলতে পারো বা কিছু ভালো কাজ করেছে সেরকম বলতে পারো, সমস্ত পার্সন এর একটা অ্যাসেম্বলির মধ্যে ছিল। এটা একটা কমিটির মতো, যার মেন কাজ কী ছিল না, ইন্ডিয়ার জন্য একটা কনস্টিটিউশন ফর্ম করা, মানে কনস্টিটিউশন লেখা। ওকে, ইন্ডিয়ার জন্য একটা কনস্টিটিউশন লেখা, এটা হচ্ছে মেন কাজ। কিন্তু এবার তোমার মনে কষ্ট আসতে পারে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ছিল সেইটার মানে এলো কোথা থেকে সেটা ডিমান্ড হলো, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে টপিকটা, সেটা তো একবারই হাওয়া থেকে উঠে এলো না, কিছু তো ধীরে ধীরে স্টেপ হয়েছে। কোথা থেকে এলো? প্রথম ডিমান্ডটা করেছিল এম এন রয় কবে করেছিল? 1934 এম এন রয় প্রথম ডিমান্ড করেছিল যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার, যে কিসের জন্য না, একটা কনস্টিটিউয়েন্ট ফর্ম করার জন্য ইন্ডিয়ার জন্য। ওকে, দ্বিতীয় ডিমান্ডটা আইএনসি করেছিল, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1935-এ দ্বিতীয় ডিমান্ড হলো। ওকে, ফার্স্ট টাইম অফিসিয়ালি ডিমান্ডেড আর এই নর্মাল ডিমান্ডের মধ্যে পার্থক্য দেখো। এইটাতে এম এন রয় নিজে পার্সোনাল ডিমান্ড করেছিল, মানে কোনো অফিসিয়াল সেখানে ট্যাগ ছিল না। আর যেহেতু তখনকার দিনে আইএনসি একমাত্র বিশাল একটা ফোর্স ছিল, একটা পার্টির বহুত বড় পার্টি ছিল, সেই জন্য তারা অফিসিয়াল ডিমান্ড করেছিল যাতে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা হয়। আর এটা তো তোমরা জানো যে 1938-এ যেটা হচ্ছে, তখন কে প্রেসিডেন্ট ছিল? 1938-এ প্রেসিডেন্ট ছিল, আইএনসির প্রেসিডেন্ট ছিল নেতাজি। আইএনসির প্রেসিডেন্ট ছিল নেতাজি। সে কী করেছিল? জওহরলাল নেহেরু যে মানে আন্ডারেতে একটা কনস্টিটিউয়েন্ট করার জন্য একটা দাবি জানিয়েছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করার জন্য একটা দাবি জানিয়েছিল। ওকে, তখন আইএনসির প্রেসিডেন্ট ছিল নেতাজি, আর যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটার দাবি জানিয়েছিল সেটার প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল জওহরলাল নেহেরু। ওকে, ঠিক আছে। আর এগুলো তো ইন্ডিয়ানরা জানিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ব্রিটিশরা কোনো কিছু মেনে নেয়নি। ব্রিটিশরা ফার্স্ট টাইম কখন মানলো যে ইন্ডিয়ার মানুষের অধিকার আছে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করার? সেটা হচ্ছে আগস্ট অপারেতে 1940-এ প্রথমবার ফাইনালি অ্যাকসেপ্ট ইন প্রিন্সিপাল, মানে প্রিন্সিপালেতে অ্যাকসেপ্ট করলো যে ইন্ডিয়াদেরও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করার পাওয়ার আছে। ওকে, তারপরে তো অনেক কিছু হলো, ক্রিপস মিশন এলো, তারপরে ওয়েভেল প্ল্যান হলো, কিন্তু অ্যাকচুয়াল যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম হয়েছিল সেটা হচ্ছে 1946-এর আন্ডারে, যেটা ক্যাবিনেট মিশন আছে সেটার আন্ডারেতে হলো ফাইনালি ক্যাবিনেট মিশন। ওকে, ক্যাবিনেট মিশন আন্ডারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলো। এবারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন্ডিয়া আর পাকিস্তানের জন্য কি আলাদা ছিল?
ইন্ডিয়া আর পাকিস্তানের জন্য? ইন্ডিয়া আর পাকিস্তানের জন্য কি আলাদা আলাদা ছিল? না, দুটোর জন্য কিন্তু সিঙ্গেল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল। ওকে, সিঙ্গেল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল। এবারে দেখা, এবারে কম্পোজিশন মানে হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে হলো সেটা কারা কারা পার্টিসিপেট করলো, কি কম্পোজিশন ছিল। একটা তুমি যদি জানো, তুমি কি জানো যে তখনকার দিনে যে এটা দেখবে, তখনকার দিনে কিন্তু যে ব্রিটিশ ইন্ডিয়াটা ছিল না, ব্রিটিশ ইন্ডিয়াটা মেনলি ভাগ ছিল হচ্ছে একটা বলতে পারি প্রভিন্স, ব্রিটিশ প্রভিন্সের মধ্যে, আর একটা কে ছিল, আর একটা ছিল প্রিন্সলি স্টেট। ওকে, প্রিন্সলি স্টেট। প্রভিন্সের মধ্যে মেনলি দুটো পার্টি ছিল, একটা আইএনসি আর একটা হচ্ছে মুসলিম লীগ। আর প্রিন্সলি স্টেটে তো কোনো পার্টি করতে দেবে না, কারণ তাদের গভর্নমেন্টের সমস্ত কিছু ওই কিংই সামলাবে, সেখানে পার্টির কোনো চান্স ছিল না। এই সবাইকেই চান্স দিয়েছিল। এই সবাইকে কী করে চান্স দিয়েছিল? টোটাল সিট করেছিল 289। এইখানে যদি আমি বলি এইটা হচ্ছে 389 হচ্ছে টোটাল সিট। ওকে, 389 হচ্ছে টোটাল সিট। এবারে 389-এর মধ্যে আইএনসি একে দিয়েছিল, প্রিন্সলি স্টেটকে দিয়েছিল 93 প্রিন্সলি স্টেট। আর এই যে ব্রিটিশ আছে না প্রভিন্স, এইটার জন্য অ্যালাউ করেছিল কত? এটার জন্য অ্যালাউ করেছিল 296টা। এইগুলো এত কিছু মনে রাখার দরকার নেই, শুধুমাত্র এইটা মনে রাখবে যে 293টা সিট হচ্ছে প্রিন্সলি স্টেটকে দিয়েছিল। ওকে, এইটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। বাকি এগুলো অত মনে রাখার দরকার নেই, কারণ একটা টাফ ব্যাপার। এবার যে সিটটা দিল, সিটটা কিভাবে দিল? সিটটাকে দিয়েছিল একটা হচ্ছে পপুলেশন যে ছিল না, মানে পপুলেশনের প্রপোর্শনেতে এটা দিয়েছিল সিটটা। সেম এখনকার দিনের মতো, এখন যেমন হচ্ছে পপুলেশনে যার বেশি তার ওই যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে যেটা হচ্ছে এমএলএ, তুমি যদি বলো এমএলএর ভোটের বেশি, এমপির ভোট বেশি। যেমন হচ্ছে তুমি এমপির ভোট দেখো, এমপির ওয়েস্ট বেঙ্গলের এমপি আছে 42টা, যেটা একটা অনেক বেশি, কিন্তু এমপি অন্য স্টেটের অনেক কম যেখানে পপুলেশন কম। সেম সেরকমভাবেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতেও পপুলেশন ওয়াইজই তোমার সিটটাকে হচ্ছে ডিনোট হয়েছিল। এবারে তোমার কোশ্চেন আসতে পারে যে পার্টি মানে রিলিজন হিসাবে কি হয়েছিল, কারণ আমরা তো জানি তখন কী ছিল, তখন ছিল হচ্ছে কমিউনাল ইলেক্টোরেট ছিল আলাদা আলাদা। রিলিজিয়ন হিসেবেও ভাগ হয়েছিল। রিলিজিয়ন হিসেবে কী ভাগ হয়েছিল? একটা হচ্ছে মুসলিম, একটা হচ্ছে শিখ, আর একটা হচ্ছে জেনারেল। মানে হচ্ছে এই মুসলিম শিখ ছাড়া বাকি যত কিছু। এই যে ভাগ করলো, এবারে তো ভাগ তো হয়ে গেল, এবারে ইলেকশন হবে। ইলেকশনটা কী করে হয়েছিল দেখো, ইলেক্টটা কী করে করেছিল। মনে করো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আছে, তোমার এতগুলো মেম্বার আছে, এটা এই মেম্বারটাকে চুজ করতে হবে। এবার তোমার অনেক স্টেট আছে, এই একটা স্টেট আছে, এইখানে একটা স্টেট আছে, এইখানে একটা স্টেট আছে, এইখানে একটা স্টেট আছে। স্টেটের লেজিসলেটিভ অ্যাসেম্বলির কিছু মেম্বার আছে, সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বাররা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বারদেরকে চুজ করেছিল। মানে এমন না যে ডাইরেক্টলি পিপিল যে ভোট দিয়ে করেছিল, সেটা কিন্তু না, পিপিল কিন্তু ভোট দিয়ে করে নেয়। যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রথম থেকে মেম্বার ছিল, যদি তুমি এখনকার দিনে তুমি যদি ধরতে যাও, এখন ধরো পশ্চিমবঙ্গের কিছু এমএলএ আছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের এমএলএ থাকার পরে কি আছে, আর কে আছে, পশ্চিমবঙ্গের এমএলএ আছে। তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গের পরে হচ্ছে বিহারের এমএলএ আছে, এটা ধরো বিহারের এমএলএ। তারপরে কি আছে, আরও আছে, তুমি ধরো এটা ঝাড়খণ্ডের এমএলএ। তো এই এমএলএ যারা আছে না, এরা চুজ করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারকে। মানে ডাইরেক্ট পিপিল কিন্তু চুজ করেনি, যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলির অলরেডি মেম্বার ছিল তারা চুজ করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বারদের। এটা তো হলো প্রভিন্সের ক্ষেত্রে। তাহলে এবার প্রিন্সলি স্টেটের ক্ষেত্রে কী হবে? প্রিন্সলি স্টেটের ক্ষেত্রে তো তুমি জানোই রাজাই সব, তার মানে কী করবে, রাজা নমিনেট করেছিল। ওকে, রাজা করেছিল কি, নমিনেট করেছিল। তাহলে তুমি এটা বলতে পারো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ছিল পার্টলি ইলেক্টেড, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ছিল তুমি বলতে পারো
পার্টলি ইলেক্টেড আর পার্টলি নমিনেটেড। এ দেখো এখানেতে লেখা আছে এই যে পার্টলি ইলেক্টেড অ্যান্ড পার্টলি নমিনেটেড বডি, এখানেতে লেখা আছে ওকে ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই দি মেম্বার্স প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ হু দেমসেলফ আর এত। ওকে, এটা হয়ে গেল। আর দেখো প্রিন্সিপাল স্টেটের যেটা পড়ালাম তোমাদেরকে সেইটাই এখানেতে লেখা আছে, আর কিছুই না, এক্সট্রা করে কিছু লেখা নেই, সেইটাই লেখা আছে। ওকে, চলো আগে যাওয়া যাক। তাহলে কি হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্টলি ইলেক্টেড পার্টলি নমিনেটেড। এবারে কি হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো ফর্ম হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কী করলো, এবারে কাজ করবে, কী করে কাজ করবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম 1946-এ ফর্ম হলো, ঠিক আছে। প্রথম তার সেশন কবে রাখলো, ফার্স্ট মিটিং রেখেছিল ডিসেম্বর 9, 1946, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে, ইম্পর্টেন্ট। ডিসেম্বর 9, 1946-এ প্রথম তার মিটিংটাকে রাখে। এবার প্রথম মিটিং হলে তাহলে প্রথম মিটিংয়েতে মানুষ কী করে, প্রথম মিনিটে মানুষ কে হবে, প্রেসিডেন্ট মানে হচ্ছে কে হবে চেয়ারম্যান, সেটাকে হচ্ছে করে, প্রেসিডেন্ট কে হবে সেটাকে চুজ করে। প্রথম মিটিংয়েতে মানুষের কাজ এটাই থাকে যে প্রেসিডেন্ট কে হবে চুজ করে। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে এই দিনেতে মানে মিটিংটা করেছিল, সেটাতে কি করেছিল, সচিবানন্দ সিনহা একে চুজ করেছিল অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে চুজ করেছিল। এবারে একে প্রেসিডেন্ট হিসেবে চুজ করার কারণ কী ছিল, অ্যাজ এ ওল্ডেস্ট মেম্বার। এটা একটা সেই ফ্রেঞ্চ প্র্যাকটিস, যেখানে কি হয় একটা যারা মানে বয়স্ক মানুষ তাদেরকে একটা সম্মান দেখানো হয়, যাকে যে সবচেয়ে বয়স্ক হবে তাকে প্রেসিডেন্ট বানানো হয় মানে টেম্পোরারি টাইমের জন্য, ঠিক আছে। সেম জিনিসটাই এখানে অ্যাপ্লাই হয়েছিল ফলোয়িং দি ফ্রেঞ্চ প্র্যাকটিস। ওকে, মানে কি হলো, এই যে সচিবানন্দ সিনহা তাকে প্রেসিডেন্ট করা হলো। কেন প্রেসিডেন্ট করা হলো, সে ছিল সবচেয়ে ওল্ডেস্ট মেম্বার অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আর এইটাকে ফ্রেঞ্চ প্র্যাকটিস থেকে মানে বড় করা হয়েছিল। ফ্রেঞ্চ প্র্যাকটিস এটা একটা, সেখান থেকে বড় করে আমরা অ্যাপ্লাই করেছিলাম। পরবর্তীকালে কি হলো, পরবর্তীকালে কে ছিল, পরবর্তীকালে এটা তো তোমরা জানোই, রাজেন্দ্র প্রসাদ যে ছিল সে মানে প্রেসিডেন্ট হলো, রাজেন্দ্র প্রসাদ। আর দুজন হচ্ছে ভাইস প্রেসিডেন্টও ছিল, দুজন ভাইস প্রেসিডেন্ট, এটা মনে রাখবে, এইচ.সি. মুখার্জি আর ভিটি কৃষ্ণমাচারী। ওকে, মানে একজন প্রেসিডেন্ট আর একটা হচ্ছে দুটো ভাইস প্রেসিডেন্ট ছিল। এবারে হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন জিনিসটা কি, অবজেক্টিভ রেজলিউশন জিনিসটা আর কিছুই না। অবজেক্টিভ রেজলিউশন এটাকে পাস করেছিল একটা তুমি বলতে পারো মানে আশার আলোর মতো, মানে এটা একটা প্রমিস ছিল। কার প্রমিস ছিল, একটা প্রমিসের মতো তুমি বলতে পারো, প্রমিস ছিল। কার ছিল প্রমিসটা, জওহরলাল নেহেরুর ছিল। জওহরলাল নেহেরু কি প্রমিস করেছিল, যে অবজেক্টিভ রেজলিউশনের মাধ্যমে প্রমিস করে বলেছিল যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কী কী ফিচার্স থাকবে, কী কী না থাকবে, কী রকমভাবে সমস্ত মানুষকে হেল্প করবে, সেই সব প্রমিস করেছিল এই অবজেক্টিভ রেজলিউশনের মাধ্যমে। এবারে এইখান থেকে তোমার এক্সাম পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট হয়ে যায় কবে অবজেক্টিভ রেজলিউশন পাস হয়, সেটা হচ্ছে যবে প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মানে মিটিং বসেছিল তার থেকে 4 দিন পর, মানে সেই মিটিংটা বসেছিল 9th ডিসেম্বর, আর এইটা হয়েছিল 13 ডিসেম্বর, এটা পাস হয়েছিল। ওকে, এইটার মধ্যে কি আছে, যদি তুমি অবজেক্টিভ রেজলিউশন বলো, অবজেক্টিভ রেজলিউশন এক প্রকার যেটা আমাদের আছে না প্রিএমবেল আছে, সেই প্রিএমবেলেরই এক প্রকারের রূপ, মানে সেই অবজেক্টিভ রেজলিউশন থেকেই প্রিএমবেলটাকে নেওয়া হয়েছে। যেমন প্রিএমবেলে মেন জিনিস আছে, পুরো কনস্টিটিউশনের মেন জিনিস প্রিএমবেলের মধ্যে আছে, সিমিলারলি অবজেক্টিভ রেজলিউশনও সেম রকম জিনিস, মানে মেন জিনিসগুলোকে বলেছিল। ওকে, অবজেক্টিভ রেজলিউশন। এবারে জওহরলাল নেহেরু তো বলে দিল যে এরকম এত কিছু হবে, সেটাকে তো অ্যাকসেপ্টও করতে হবে। সেটাকে অ্যাকসেপ্ট কবে হয়েছিল, সেটা অ্যাকসেপ্ট হয়েছিল 22 জানুয়ারি 1946-এ এটাকে অ্যাকসেপ্ট করেছিল। ওকে, মানে ডিসেম্বরেতে 9 তারিখে প্রথম কি হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম অধিবেশন বসলো, 13 তারিখে জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশন পাস করলো, আর এটা 22 জানুয়ারি 1947 পড়ে গেছে তখন, 22 জানুয়ারি 1947-এ এটাকে অ্যাকসেপ্ট করা হলো। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম, এটা হয়ে গেল। এবারে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আছে, এটা দেখা যায় আগে চেঞ্জেস ইন ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এত কিছু আর দেখা দরকার নেই। ওকে, হ্যাঁ, এইখানেতে একটা কোশ্চেন তোমার আছে, এবারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কী হিসাবে কাজ করতো, তোমার এইটা তো মনে হতে পারে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ছিল তার আলটিমেট কাজ কী ছিল। দেখো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ছিল
কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার মেনলি দুটো কাজ ছিল, একটা কি কনস্টিটিউশন ফর্ম করা, কনস্টিটিউশন মেক করা, ওকে। আর একটা কী কাজ ছিল, কনস্টিটিউশন মেক ছাড়া আর একটা কাজ ছিল হচ্ছে, এটা ছিল হচ্ছে লেজিসলেটিভ বডি ছিল একটা, লেজিসলেটিভ বডি, লেজিসলেটিভ বডিও ছিল। মানে দেখো কনস্টিটিউয়েন্ট ফর্ম করতে তো একটা টাইম লাগবে, সেটা তো একটা টাইম সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে, সেটা তো আলাদাভাবে চলছে। কিন্তু লেজিসলেটিভ তখনকার দিনেও তো কিছু ল অ্যান্ড অর্ডার বানাতে হবে, মানে কোনো কিছু দরকার হলে তার জন্য ল বানাতে হবে। এখনকার যেমন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেমন হচ্ছে লোকসভা রাজ্যসভার কী কাজ, সেগুলো হচ্ছে ল বানাচ্ছে, তাদেরও একটা বাজেট আছে, খরচা আছে, সমস্ত কিছু ব্যাপার আছে। সেইটার জন্য ডে টু ডে অ্যাক্টিভিটি মানে যেটাকে লেজিসলেটিভ জানে এইটা জন্যে তো করতোই, তাছাড়া কনস্টিটিউশন মেকিংয়ের জন্য করতো, কারণ দুটোই ইম্পর্ট্যান্ট। এইটা তো টাইম লাগবে, কনস্টিটিউশন মেকিংয়ে তো টাইম লাগবে, কিন্তু ডে টু ডে অ্যাক্টিভিটিগুলো এখনকার দিনে যে জন্য মানে ল রেগুলেশনের দরকার সেগুলোকেও তো বানাতে হবে, সেইটার জন্যে লেজিসলেটিভ বডি হিসাবেও কাজ করতো। কিন্তু এইখানে একটা ট্রিক হচ্ছে, যখন লেজিসলেটিভ বডি হিসাবে অ্যাক্ট করতো তখন এইটাকে কিন্তু প্রিসাইড কে করতো, জিভি মালভানকার, জিভি মাভলাঙ্কার, ওকে। যখন এটাকে লেজিসলেটিভ বডি হিসাবে কাজ করতো, আর যখন কনস্টিটিউশন বডি হিসাবে কনস্টিটিউশন মেকিং হিসাবে কাজ করতো তখন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, ওকে। যখন লেজিসলেটিভ বডি হিসেবে কাজ করতো তখন জিবি মাভলানকার, আর যখন কনস্টিটিউশন বডি হিসেবে কাজ করতো তখন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। আশা করি তোমাদের বোঝাতে পারলাম, ঠিক আছে। এটা হচ্ছে মেন ব্যাপার ছিল, ওকে। এবারে কী হলো, এবারে দেখা যাক আদার কী কী ফাংশন করতো কনস্টিটিউশন অ্যাসেম্বলি, আরও কী কী করেছিল। কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওই দুটো তো করতোই, তাছাড়া মেন যেটা করেছিল দেখো, ইট র্যাটিফাইড ইন্ডিয়ান মেম্বারশিপ অফ কমনওয়েলথ ইন, তোমার কোন মাসে হয়েছে সেটাকে মনে রাখার দরকার নেই, মেতে 1949 ইউজ করা হতো, ওকে। 1949 করেছিল। মাসটা কোনখানে ইউজ হয়, মাসটা ইউজ হয় যখন কী হয়, ক্রোনোলজিক্যাল কোশ্চেন থাকে না, যেমন এখন ইউপিএসসি অনেক সময় ক্রোনোলজি কোশ্চেন দেয় কোশ্চেন টাফ করার জন্য, সেইখানেতে দরকার হয়, বাকি এমনিতে নর্মালি দরকার হয় না। 1949 সেটাকে কী হলো, কমনওয়েলথের মেম্বারশিপকে র্যাটিফাই করলো, ন্যাশনাল ফ্ল্যাগ 22 জুলাইকে অ্যাডপ্ট করলো। এটা কি করে তুমি মনে রাখবে, দেখো ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের ভারত স্বাধীন কবে হলো, আগস্ট 15 স্বাধীন হয়েছিল। এবারে স্বাধীন হয়েছে, তাকে স্বাধীনতার দিনেতে তাকে তো পতাকা তুলতে হবে, পতাকা উজ্জীবন করতে হবে, ঠিক আছে। তা পতাকাটা মানে হোস্ট করার জন্যে, তার জন্য তো আগে থেকে পতাকা তো রেডি থাকতে হবে, তারপরেই সে হোস্ট করতে পারবে, ঠিক আছে। সেই জন্য সবসময় মনে রাখবে যে আগস্টের আগেতে ন্যাশনাল ফ্ল্যাগকে কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল জুলাইয়ের 22 তারিখে, আগস্টের 1 মাস আগেতে করা হয়েছিল। এটা মনে রাখার একটা ভালো রকম ট্রিক, যে 15ই আগস্ট পতাকা হোস্ট করার জন্য আগে থেকে পতাকা রেডি রাখা দরকার, সেই জন্য আগে ভাগে এটাকে অ্যাডপ্ট করেছিল, ওকে। বাকি যেটা ন্যাশনাল অ্যান্থাম, ন্যাশনাল সং, তারপরে এই রাজেন্দ্র প্রসাদকে ফার্স্ট প্রেসিডেন্ট, সমস্ত কিছু হয়েছিল 24 জানুয়ারি 1950, 24 জানুয়ারি 1950। 24 জানুয়ারি 1950 ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লাস্ট ডে, এটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লাস্ট মানে লাস্ট মিটিং হয়েছিল এই দিনটাতে, ওকে। তাহলে লাস্ট দিনে কী হয়েছিল, ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল সং, আর রাজেন্দ্র প্রসাদকে অ্যাজ এ ফার্স্ট প্রেসিডেন্ট, ওকে। আর শুধুমাত্র একটা জিনিস প্রথমে হয়েছিল, সেটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ, প্রথমেতে এটা হয়েছিল, কারণ তোমাদের বললাম কেন হয়েছিল আগেতে, ওকে। এবার অনেক টাইম লেগেছিলো সেগুলো কোনো কিছু করার দরকার নেই, কারণ হচ্ছে অত কিছু মনে রাখাটা পসিবল না, ঠিক আছে, হয়ে গেল। এবারে তোমার হতে পারে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যাকচুয়াল কাজ করতো কী করে। কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যাকচুয়াল কাজ করতো কিছু কমিটির মাধ্যমে, সেই কমিটির মাধ্যমে কী করে করতো, মানে ধরো তুমি দেখবে যখন আমরা স্কুলে পড়ি বা হোস্টেলে কিছু থাকি না, তখন আমরা বিভিন্ন রকমের কমিটি বানাই, মানে আমাদের ধরো একটা কাজ, এই কাজটা পূরণ করতে হবে, তো এটাকে আমরা কী করি, ডিস্ট্রিবিউট করে নিই, যে আমি এই কাজটা করব, তুই এই কাজটা কর, এই কাজটা ডিস্ট্রিবিউট করে নিই। সিমিলার জিনিস এখানে তো ইউজ হয়েছিল, সিমিলার জিনিস কী করে ইউজ হয়েছিল, কাজটাকে ডিস্ট্রিবিউট কী করে করেছিল, বিভিন্ন কমিটির মাধ্যমে ডিস্ট্রিবিউট করে নিয়েছিল, ওকে। কমিটির মাধ্যমে সিমিলারলি এটা হয়েছিল। এবারে কমিটি দু প্রকারের ছিল,
একটা ছিল হচ্ছে মেজর কমিটি আর একটা ছিল হচ্ছে মাইনর কমিটি। মাইনর কমিটির অত ইম্পর্টেন্ট ছিল না, মানে খুব কমই ইম্পর্টেন্ট দেওয়া হতো মাইনর কমিটিকে। সিমিলার এখন যেমন তুমি দেখবে যে মেন কোনো ক্লাবের কে বেশি ইম্পর্টেন্স পায়, যে ট্রেজারার হয় সে বেশি ইম্পর্টেন্ট পায়, বাকি যে ছোটোখাটো আছে তাদের কত ভ্যালু দেওয়া হয় না। সেরকমই তুমি ভেবে নিতে পারো যে মেজর কমিটিদের ভ্যালু বেশি ছিল, মাইনর কমিটির ভ্যালু কম ছিল। সেই জন্য আমাদের কী করতে হবে, যে মেজর কমিটি যেগুলো আছে সেইগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে, মাইনর কমিটি সম্বন্ধে আমাদের জানার কোনো দরকার নেই, কারণ অতটা তুমি মনে রাখতে পারবে না। মেজর কমিটি কতগুলো ছিল, 8টা ছিল। ওকে, 8টা মেজর কমিটি ছিল, মাইনর কমিটি তো অনেক ছিল। এবার মেজর কমিটি কী কী ছিল, মেজর কমিটি কী কী ছিল যদি দেখো তুমি, মেজর কমিটি এইগুলো হচ্ছে পুরোপুরি লিস্ট। মেজর কমিটি এটাকে তোমাকে পুরোপুরি মুখস্থ করতে হবে। কী করে মুখস্থ করবে দেখো, আমি তোমাদের সহজ একটা উপায় বলছি কী করে তুমি মুখস্থ করবে। জওহরলাল নেহেরু তখনকার দিনের, মানে ওই টাইমটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট লিডার ছিল জওহরলাল নেহেরু। ওকে, সবচেয়ে তো ইম্পর্ট্যান্ট গান্ধীজি ছিল, কিন্তু গান্ধীজি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যোগদান করেনি, মানে তাহলে যারা যোগদান করেছিল তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ছিল জওহরলাল নেহেরু। তো বেসিক্যালি যে বেশি ইম্পর্ট্যান্ট ব্যক্তি সে বেশি কমিটি তার কাছে রাখবে, ঠিক আছে। সিমিলারলি এখানেও হয়েছিল। সে কী কী কমিটি রেখেছিল, ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউয়েন্ট কমিটি, তারপর আরও কিছু কমিটি আছে, ইউনিয়ন কনস্টিটিউয়েন্ট কমিটি, তারপরে আর একটা আছে দেখো স্টেট কমিটি, কমিটি ফর নেগোসিয়েটিং উইথ স্টেট কমিটি, ঠিক আছে, স্টেট কমিটি এটা হয়ে গেল। তারপরে দ্বিতীয় জিনিস যেটা করেছিল তোমাদের জানতে হবে, এটা হচ্ছে প্রভিন্সিয়াল কনস্টিটিউয়েন্ট কমিটি। এইটার সঙ্গে কনফিউজ হয় প্রভিন্সিয়াল কনস্টিটিউয়েন্ট কমিটি আর এই যে স্টেট কমিটি আছে না, এই দুটোর মধ্যে কনফিউশনটা হয়। প্রভিন্সিয়াল কনস্টিটিউয়েন্ট কমিটি ছিল সর্দার প্যাটেল, আর স্টেট কমিটি এটা ছিল জওহরলাল নেহেরু, ঠিক আছে। প্রভিন্স মানে কি, তুমি এটাকে মনে রাখতে পারো, প্রভিন্স মানে অ্যাকচুয়ালি এটা ব্রিটিশ টাইমের হয় প্রভিন্স। তা ব্রিটিশের যে রাজ্যগুলো ছিল সেগুলোকে একত্র কে করেছিল, সর্দার প্যাটেল, তার একটা কমিটি। আর স্টেট এখনকার ফিচার্স মানে প্রেজেন্ট টাইমের ফিচার্স, তো সেই হিসাবে তুমি মনে রাখতে পারো এটা জওহরলাল নেহেরু, আর তখন প্রভিন্স হচ্ছে ব্রিটিশদের ফিচার্স, তো তখনকার সব ইয়েগুলোকে একাত্ম করেছিল সর্দার প্যাটেল। ওকে, তারপর আরও কি কমিটি ছিল, আরও একটা তো ড্রাফটিং কমিটি ছিল, ড্রাফটিং কমিটি বি.আর. আম্বেদকর। এবারে তোমার মনে হতে পারে যে সবাই বলে যে ড্রাফটিং কমিটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কমিটি হচ্ছে ড্রাফটিং কমিটি। এর অ্যাকচুয়ালি কাজ কি, দেখো ড্রাফটিং কমিটির অ্যাকচুয়াল কাজ হচ্ছে সেটাকে কীরকম লিখতে হবে, মানে কীরকম দেখতে হবে, কোনটার পর কোনটাকে লেখা, কী লেখা, একটার পর একটাকে লেখা, কীভাবে সেটাকে স্ট্রাকচারালি ফর্ম করা, সেটাকে ড্রাফট করা হচ্ছে মানে ড্রাফটিং কমিটির কাজ। মানে কী করে কোন ইনফরমেশানটার পর কোন ইনফরমেশানটা আসবে, কোন ইনফরমেশানটা বেশি জরুরি, আর সেই ইনফরমেশানটা কেন ওই জায়গায় বসছে, সেই সমস্ত কিছু, বাকি কোনো ইম্পর্টেন্ট জিনিসকে নিয়ে আসা যায় কি না অন্য দেশ থেকে, সেই সমস্ত কিছু হচ্ছে ড্রাফটিং কমিটির কাজ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কমিটি, যত যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কমিটি ছিল সবচেয়ে ইম্পর্ট্যান্ট কমিটি ছিল ড্রাফটিং কমিটি, যার যার মেন হেড ছিল হচ্ছে বি.আর. আম্বেদকর। ওকে, এবারে আরও কিছু কমিটি আছে, যেমন হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি, যেটা হচ্ছে জে.বি. কৃপালানির ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি। মাইনরিটির কমিটি এইচ.সি. মুখার্জি হচ্ছে মাইনরিটি কমিটি। এইচ.সি. মুখার্জি, আর একটা যদি তুমি করে রাখো, এইচ.সি. মুখার্জি কে ছিল বলো তো, এইচ.সি. মুখার্জি কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভাইস প্রেসিডেন্ট ছিল, মনে পড়ছে, একটু আগেই পড়ালাম। এইচ.সি. মুখার্জি ছিল হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভাইস প্রেসিডেন্ট। ওকে, আবার এইখানে মাইনরিটি সাব কমিটি হেড করছিল। নর্থ ইস্টে তো বরদলুই হবে, কারণ বরদলুই আসামের একটা সারনেম, তো তুমি সেই হিসাবে মনে রাখতে পারো। বাকি এইটা অতটা মনে রাখার দরকার নেই, এটাও দরকার নেই, ঠিক আছে। বাকি যেটা আছে রাজেন্দ্র প্রসাদের কিছু আছে, যেটা হচ্ছে রুল অফ প্রসিজার কমিটি, স্টিয়ারিং কমিটি, এই দুটো হচ্ছে রাজেন্দ্র প্রসাদজির। ওকে, এইগুলো হচ্ছে মেনলি কমিটি ছিল, ঠিক আছে। এবারে তোমার যদি মনে হয় তুমি ড্রাফটিং কমিটি সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে তুমি পড়তে পারো, কিন্তু এগুলো মনে রাখা টাফ, এত কিছু পড়ার দরকার নেই। তোমার যদি মনে রাখতেই হয় তো মনে রেখো যে কিছুজন চেয়ারম্যান তো ছিল বি.আর. আম্বেদকর, এটা একটা চেয়ারম্যান ছিল, আর
কেউ বাকি নামগুলো তোমার মনে রাখার কোনো দরকার নেই। ওকে, সেটা চলো। এবারে হচ্ছে ড্রাফটিং কমিটি তো ড্রাফট করে দিল। এবারে ড্রাফটিং কমিটি কী করলো, প্রথমেতে মেন কী হলো, একটা ড্রাফটিং কমিটি করে প্রথমে একটা ড্রাফট বানালো, প্রথম ড্রাফট করে সবাইকে পড়ে শোনালো। তারপরে সেইখানে কিছু অ্যামেন্ডমেন্ট হলো, সেই অ্যামেন্ডমেন্টগুলোকে করে মানে চেঞ্জ হলো, সেখানেওকে করে দ্বিতীয় ড্রাফট পড়ালো। দ্বিতীয় ড্রাফট করার পর আবার কিছু চেঞ্জ হলো, আবার করে তৃতীয় ড্রাফট হলো। সেই সব করার পরে, এত কিছু করার পরে ফাইনালি কবে আমাদের কনস্টিটিউশন অ্যাকসেপ্টেড হলো? ফাইনালি অ্যাকসেপ্ট হলো নভেম্বর 26, 1949। নভেম্বর 26, 1949 প্রথম আমাদের কনস্টিটিউশন, যেটা আমাদের কনস্টিটিউশন প্রথমে অ্যাডপ্ট হলো। প্রথম অ্যাডপ্ট হলো যখন, তখন অ্যাকচুয়াল কী ছিল, তখন হচ্ছে 395টা আর্টিকেল ছিল, একটা প্রিএমবেল ছিল আর 8 শিডিউল ছিল। এখন কি আছে, এখন 8 শিডিউলটা 12 শিডিউল হয়ে গেছে। ওকে, প্রিএমবেল তো প্রিএমবেল আছে, বাকি অনেক আর্টিকেল অ্যাড হয়েছে, অনেক আর্টিকেল ডিলিট হয়েছে। ঠিক আছে, যখন হয়েছিল অ্যাকচুয়াল তখন হচ্ছে 395টা আর্টিকেল ছিল, 8টা শিডিউল ছিল, আর নভেম্বর 26, 1949 মানে এটাকে অ্যাডপ্ট করেছিল কে? কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এই জন্যই এটাকে ন্যাশনাল ল ডে হিসেবেও পালন করা হয়, ন্যাশনাল ল ডে এই দিনটাকে পালন করা হয়। এবার তোমার মনে কোশ্চেন হতে পারে যে আমরা তো জানি যে কনস্টিটিউশন অ্যাডপ্ট যদি নভেম্বর 26 তারিখে হয়, তাহলে ফোর্স কেন 26 জানুয়ারি হয়েছিল? 26 জানুয়ারি 1950 কেন হয়েছিল? যদি এইটাকে তোমাকে জানতে হয় তাহলে তোমাকে একটু ব্যাক যেতে হবে, হিস্ট্রি কবে? 1930। 1929 যে লাহোর সেশন হয়েছিল, যে লাহোর সেশন, সেইখানে তোমাকে যেতে হবে। কারণ 1929 লাহোর সেশনে কী বলেছিল? পূর্ণ স্বরাজের কথা। আর এই পূর্ণ স্বরাজের কথা বলে কী করেছিল, যে এটাতে বলেছিল যে 26 জানুয়ারি 1930 প্রথমে ফ্ল্যাগ হোস্ট হয়েছিল। 26 জানুয়ারি 1930 ফ্ল্যাগ হোস্ট হয়েছিল। ওকে, আর ফ্ল্যাগ হোস্ট হয়ে এটাকে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে মানতে চালু করেছিল তখনকার দিনে, মানে যখন যত নেতা ছিল। সেই লেগেসিটাকে বজায় রাখার জন্য কী করেছিল, এই নভেম্বর থেকে 26 জানুয়ারি পর্যন্ত ওয়েট করে গিয়েছিল। সেই লেগেসিটাকে বজায় রাখার জন্য আমাদের কনস্টিটিউশন কবে মানে ইনফোর্স হলো? 26 জানুয়ারি 1950। ওকে, 26 জানুয়ারি 1950, এটা হচ্ছে সেইটাকে দেখার জন্য। কিন্তু এমন নয় যে ওই 26 জানুয়ারিতে কিছুই এনফোর্স হয় না। 26 জানুয়ারিতে কিছু জিনিস এনফোর্স কিন্তু হয়েছিল। সেগুলো কী কী? কিছু জিনিস এনফোর্স হয়েছিল, কারণ দেখো 26 জানুয়ারিতে কী কী জিনিস, 26 নভেম্বরেতে কিছু জিনিস এনফোর্স হয়েছিল। সেগুলো কী কী? এক হচ্ছে তখন কী হচ্ছে, ইন্ডিয়া আর পাকিস্তানের পার্টিশন হয়েছে, তাহলে একটা সিটিজেনশিপ নিয়ে একটা প্রচুর প্রবলেম চলছে। সেই সিটিজেনশিপ যেটা, সেটা হচ্ছে চালু হয়ে গেছিলো, মানে আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11। ওকে, এটা চালু হয়েছিল। এবারে তার জন্য ভোট করাতে হবে, নতুন মানে সংবিধান চালু করার পরে কী হবে, ইলেকশন করাতে হবে। তাই ইলেকশন রিলেটেড যতগুলো আর্টিকেল ছিল, আর্টিকেল 324 সেটাকে চালু হয়েছিল। ওকে, এই দুটো মেন জিনিস যেটা এনফোর্স হয়েছিল। আরও কিছু হয়েছিল কিন্তু সেটা অত ইম্পর্টেন্ট না, এই দুটো মেন জিনিস ইম্পর্টেন্ট। আর কেন তোমাদের বললাম যে এই জিনিসগুলো কেন এনফোর্স হয়েছিল সেটাও তোমাদের বললাম। ওকে, এনফোর্স হয়েছিল এইখানে সমস্ত কিছু ওই জিনিসগুলোই বলেছে, আর কিছুই না। এনফোর্স হওয়ার পরে, এনফোর্স যবে হলো 26 জানুয়ারি, 26 জানুয়ারিতে এনফোর্স হওয়ার পরে কী হলো, যত রকমের মানে আগের অ্যাক্ট ছিল, যত রকমের অ্যাক্ট ছিল, কী কী অ্যাক্ট ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, তারপরে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1946, সমস্ত কিছু রিপিল হয়ে গেল। রিপিল হয়ে কী হলো, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে অ্যাক্ট সেটাকে চালু হলো। ওকে, কনস্টিটিউশন চালু হলো, এটা হচ্ছে মেন জিনিস। এবারে তোমার মনে একটা কোশ্চেন হতে পারে যে আমাদের তো ভারত স্বাধীন হয়েছিল 1947-এ, আর আমাদের ইয়েটা কবে অ্যাডপ্ট করলাম, কত? 1950 জানুয়ারি। তাহলে এই যে মাঝের টাইমটা, এই মাঝের টাইমটা যে ইন্ডিয়া মানে কি কোন ল দ্বারা চালু হয়েছিল, কোন ল বা কোন অ্যাক্ট দ্বারা চালু হয়েছিল, মানে পরিচালিত হয়েছিল, এটা কিন্তু পরিচালিত হয়েছিল 1935-এর অ্যাক্টে, 1935-এর অ্যাক্টে। ওকে, 1935-এর অ্যাক্টের মাধ্যমে এই টাইমটা হচ্ছে
পরিচালিত হয়েছিল। আর এই টাইমটাতে ইন্ডিয়ার স্ট্যাটাস কী ছিল? ইন্ডিয়ান স্ট্যাটাস ছিল হচ্ছে ডোমিনিয়ন উইথ কমন। ডোমিনিয়ন স্ট্যাটাস ছিল কোথায় না হচ্ছে ব্রিটিশ কমনওয়েলথ, ডোমিনিয়ন ইন ব্রিটিশ কমনওয়েলথ। এই টাইমটা ইন্ডিয়ার স্ট্যাটাস ছিল ব্রিটিশ কমনওয়েলথ, কমনওয়েলথ। ওকে, এই টাইমটা এটা ইন্ডিয়ার স্ট্যাটাস ছিল। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এবারে আরেকটা জিনিস তোমাকে বলা হয় না, বি আর আম্বেদকর এত কিছু করেছিল, বি আর আম্বেদকর, সেই জন্য তাকে কী হয়, তাকে বলা হয় যে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। ওকে, বি আর আম্বেদকরের মানে তার অবদানের জন্য বলা হয়। আর প্লাস কী হয়েছে, মডার্ন মানু বলা হয়, মডার্ন মানু, মডার্ন মানু বলা হয় এটা বি আর আম্বেদকরকে। ওকে, আর কিছু তোমাদের আরও কিছু ফ্যাক্ট জেনে রাখা দরকার। কি কি ফ্যাক্ট? কি কি ফ্যাক্ট হচ্ছে, কিছু ক্রিটিসিজম তো হবে। কি কি ক্রিটিসিজম হতে পারে? একটা হিউজ টাইম লেগেছিল, প্রায় 3 বছর অ্যাপ্রক্স। কী করেছিল, টাইম লেগেছিল কি অ্যাপ্রক্স 3 ইয়ার টাইম লেগেছিল। ওকে, তারপরে আর কি হয়েছিল টাইম লাগার পরে, যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল সেটা রিপ্রেজেন্টেটিভ বডি ছিল না। কারণ কি হয়েছিল, তাদেরকে পিপিল চুজ করে নে, পিপিল তাদেরকে চুজ করে নে। ওকে, পিপিল চুজ করে নে সেইগুলোকে। তারপরে অনেকে কি বলে, আর কি বলছে, এটা একটা হচ্ছে কি হিন্দু দ্বারা ডোমিনেট ছিল, অনেকে অনেক রকম প্রবলেম বলে। কিছু তোমাদের জানা দরকার যে একটা হিউজ টাইম নিয়েছিল, তারপরে পিপিল চুজ করেনি, হিন্দু দ্বারা ডোমিনেটেড ছিল, তারপরে লয়ার দ্বারা ডোমিনেটেড ছিল, লয়ার দ্বারা ডোমিনেটেড ছিল। এইসব জিনিসগুলো হচ্ছে কিছু প্রবলেম তোমাদের জেনে রাখা দরকার ওভারভিউয়ের জন্য, কারণ কখন কোন প্রবলেম আসবে সেটা তো তুমি জানোই না। আর কিছু জিনিস ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এটা সত্যি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এলিফ্যান্ট ছিল সিল, সিম্বল, সিল ছিল হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির এলিফ্যান্ট। বি এন রাও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বি এন রাও ছিল হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। ওকে, বি এন রাও, ঠিক আছে। এস এন মুখার্জি ছিল চিফ ড্রাফটসম্যান, এস এন মুখার্জি। আর আগে কে ছিল, আগে ছিল এইচ সি মুখার্জি। দুটোর মধ্যে কনফিউজ করে নেবে না, দুটোই কিন্তু মুখার্জি, মুখার্জি বাবু বলে দুটোকে কনফিউজ করে নিও না। আগে ছিল এইচ সি মুখার্জি, কে ছিল না ভাইস প্রেসিডেন্ট ছিল। আর ভাইস প্রেসিডেন্ট থাকার সঙ্গে সঙ্গে আর কে ছিল, মাইনরিটি সাব কমিটির চেয়ারম্যান ছিল, মাইনরিটি সাব কমিটির। আর এটা হচ্ছে এস এন মুখার্জি। ওকে, এস এন মুখার্জি কে ছিল চিফ ড্রাফটসম্যান। আর আমাদের যে ক্যালিগ্রাফার ইংলিশের, এটা হচ্ছে ইংলিশের ক্যালিগ্রাফার কে ছিল, ইংলিশের ক্যালিগ্রাফার ছিল প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। আর হিন্দির ক্যালিগ্রাফার ছিল বৈদ্য, বসন্ত কৃষ্ণ বৈদ্য। ওকে, আর যেটা ডেকোরেট দুজন মিলে করেছিল, একটা ছিল নন্দলাল বোস আর বিহর রামমোহন সিনহা। ওকে, এটা দুজন মিলে করেছিল। তার মানে কি হলো, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা হিন্দিতে লিখেছিল, বসন্ত কুমার বৈদ্য, এই প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ইংলিশে লিখেছিল, বসন্ত কুমার বৈদ্য হিন্দিতে লিখেছিল। বিহর রামমোহন সিনহা আর নন্দলাল বোস ওইগুলোকে ছবি এঁকে বিউটিফাইড করেছিল। ওকে, প্রথম যেটা আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছিল সেটা শুধুমাত্র হয়েছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজে, কিন্তু 58 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, 58 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কী হয়েছিল, সেটা হচ্ছে 1987-এ যেটা, সেটা বলেছিল যে একটা হিন্দি পার্টও থাকবে, তার মানে এখনকার দিনে আমাদের কনস্টিটিউশন মেনলি দুটো ল্যাঙ্গুয়েজে এক্সিস্ট করছে, একটা ইংলিশ আর একটা হচ্ছে হিন্দি, কারণ দুটো হচ্ছে ইন্ডিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, নট ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হিন্দি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু না, ঠিক আছে। হিন্দি ল্যাঙ্গুয়েজে এই ছিল এই চ্যাপ্টারের মেন জিনিস, আর কিছু এই চ্যাপ্টারেতে সেরকম নেই। এইটা দেখো, এটাই হিন্দির কথা এখানেতেই বলা আছে, আর কিছুই না। এই চ্যাপ্টারের মেন জিনিস এগুলোই ছিল, যেগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।